ও তাহলে দেখে নিতে পারবে। আর তুমি আমাকে 8, 9, 10টা একটু পাঠাও, আমি যাতে দেখি যে 8, 9, 10টা তোমার হলো কিনা। হ্যাঁ স্যার আমি তো কোশ্চেন তুলি নাই, কারণ হচ্ছে কি আমার কাছে তো অসুবিধা নেই, কোশ্চেন আমার কাছে আছে। তুমি শুধু সলিউশনটা দাও, আমি এখান থেকে কোশ্চেন দেখে নিব। স্যার দিয়েছি, আপনি দেখতে পারেন। আচ্ছা কোশ্চেন নাম্বারটা লেখুন। এটা 8 নাম্বার না? এটা 8 নাম্বার। আচ্ছা 8 নাম্বার অঙ্কটাতে আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল, সেলস ইউনিট 20,000, সেলিং প্রাইস 50,000, এমএস রেশিও 30% আর সিএম রেশিও 20%। 20,000 সেলিং প্রাইস পার ইউনিট 50 টাকা, এমএস রেশিও ছিল 30%, তাহলে বিপি রেশিওটা হবে বাকি 70%। ভেরি গুড। সিএম রেশিও হচ্ছে 20%, তাহলে ভিসি রেশিওটা হবে বাকি 80%। ভেরি গুড। এইবার যদি তুমি ডাটার মধ্যে প্রথমে বের করতে চাও এমএস, তাহলে টোটাল সেলস থেকে আমরা বিইপিটা বাদ দেব। টোটাল সেলস হচ্ছে 20,000 এর সঙ্গে 50 গুণ, আর বিইপিটা হচ্ছে টোটাল সেলসের সঙ্গে 0.70। তাহলে এটা 10 লাখ থেকে 7 লাখ বাদ দিলে 3 লাখ টাকা হয়েছে। তিন নম্বরে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। টোটাল সেল থেকে মার্জিন অফ সেফটি সেলসটা বাদ দিয়ে আমরা পেয়ে যাব, তাহলে হচ্ছে তোমার টোটাল সেল এভারেজটা হচ্ছে 30%। তাহলে আমরা ব্রেক ইভেন সেলসটা 7 লাখ পেয়ে যাব। এবার প্রফিট বের করতে বলছে, মার্জিন অফ সেফটির সঙ্গে সিএম রেশিওটা গুণ দিলেই আমরা প্রফিটটা পেয়ে যাব 60,000 টাকা। ফিক্সড কস্ট বের করতে বলছে, ব্রেক ইভেন পয়েন্টের সঙ্গে সিএম রেশিওটা গুণ করলে আমরা পেয়ে যাব ব্রেক ইভেন পয়েন্ট 14,000 টাকা। হইছে? এটা পুরোটাই পারছে। সব এই বাকিগুলো সব একই নিয়ম। এই যে 6 নাম্বারটা যেমন হ্যাঁ সবগুলো এমএস রেশিও 20, বিইপিটা তাহলে 80, সিএমটা 40, তাহলে ভিসিটা 60। এখানে আমাদের এমএস টোটাল সেল থেকে ব্রেক ইভেনটা বাদ, 80 বাদ দিলে হবে 1,60,000। ব্রেক ইভেনটা হচ্ছে ওই 1,60,000 বাদ দিলে 6,40,000। প্রফিট হবে মার্জিন অফ সেফটির সঙ্গে সিএম রেশিও গুণ করলে 64,000, আর ফিক্সড কস্ট হবে বিইপির সঙ্গে সিএম রেশিওটা গুণ করলে 2,56,000 হয়ে গেছে। এটা 10 নম্বরের সেলস ইউনিট,
ঠিক আছে, এমএস রেশিওটা বের হইছে, তাহলে বিপি রেশিওটা 70, সিএম রেশিওটা 0.5, তাহলে ভেরিয়েবল কস্টটা 0.75, এমএস টা টোটাল থেকে ব্রেক ইভেন সেলটা বাদ 1,50,000, আর ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে গেলে ওটা বাদ দিলে হবে 3,50,000। আর এখানে তাহলে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে, প্রফিটটা হচ্ছে এমএস এর মধ্যে যতটুকু সিএম 37,500, আর ফিক্সড কস্ট বিপির মধ্যে যতটুকু সিএম 87,500। তাহলে যে বিষয়গুলো নিয়ে এই কয়টা অঙ্কের মধ্যে আলোচনা হয়েছিল সেগুলো নিয়ে এখন আর তোমাদের কোনো ঝামেলা নেই, তাই না স্মৃতি? কোনো ঝামেলা আছে কি? তাহলে দেখো তো আজকে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে সেগুলোতেও আমরা কিন্তু আমাদের পিছনের ওই চিন্তাগুলোই করব, এবং পিছনের ওই চিন্তাগুলো করতে গিয়ে আমরা আগে নিয়মগুলো একবার একটু দেখে নেই। আমাদের কথা ছিল যে নিরাপত্তা প্রান্তরে কোনো স্থায়ী ব্যয় থাকে না বলে নিরাপত্তা প্রান্তরে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা, আর সমুচ্ছেদ বিদ্যুতে কোনো মুনাফা থাকে না বলে যতটুকু সিএম থাকে পুরোটাই স্থায়ী ব্যয়। এই দুটো আইন ব্যবহার করে আজকে তুমি অঙ্ক করেছো। আর এই যে একটা 6 নম্বরে যে পয়েন্ট আমি লিখেছি, আজকে আমরা এই পয়েন্টটাকে ব্যাপক হারে ব্যবহার করব। সেটা হলো যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে, সিএম কে সিএম রেশিও দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যাবে, ব্রেক ইভেন কে ব্রেক ইভেন রেশিও দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যাবে, ভেরিয়েবল কস্ট কে ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যাবে। মোট কথা যে কোনো আইটেম তার রেশিও দিয়ে ভাগ করলেই বিক্রয় পাওয়া যাবে। কি সে হ্যালো হ্যালো পড়াশোনা শব্দ এটা ঝড়ের মতো আকাশ না বাতাস গো। ওই যে আমার ঢাকা একটা কিনছিলাম যেরকম সেরকম, ঢাকাটা অনেক জোরে বাতাস হয়। দেখতে সুন্দর, এই জন্য চুল লাগতে হবে না। ওই তো দেখতে সুন্দর, চুল তো লাগতে হবে না। তো আমরা কোন আইটেমটা অনুপাত দিয়ে ভাগ করলে যদি বিক্রয় পাওয়া যায়, আর অঙ্কের সিএম অনুপাত যতটুকু, বাকি অংশটুকু ভেরিয়েবল কস্ট অনুপাত। এই যে আমি বাংলায় তোমাদেরকে যে আইনগুলো লিখে দিয়েছি এগুলো হচ্ছে আইন। স্মৃতি, এই আইনগুলো যদি মনে রাখতে পারো তাহলে পৃথিবীতে আর কোনো মার্জিনাল কস্টিং নাই যে অঙ্ক তোমরা পারবে না। যদি পার্ট এর ওই ঘটনাগুলো যদি মনে রাখতে পারো, আর পার্ট বি এর এই 7টা আইন যদি মনে রাখতে পারো। তো আমি 10 পর্যন্ত তোমাদেরকে অঙ্ক করিয়েছি। আজকে আমরা 11 থেকে খেলা শুরু করব। 10 লাইনে এক একটা অঙ্ক, এরকম অঙ্ক অনেকবার পরীক্ষাতে আসছে, তুমিও দেখবা যে সালের কোশ্চেনগুলো যখন তোমাদের সলভ করতে দেওয়া হবে তখন তোমরা দেখবা যে এরকম অঙ্ক অনেকবার আসছে পরীক্ষাতে, এবং তোমরা ঠিক সুন্দরভাবে অ্যান্সার করে দিয়ে আসতে পারছো। এটা একটা চমৎকার চ্যাপ্টার যেটা আমরা শেষ করছি, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই আছে। তাহলে চলো আমরা 11 নম্বর অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাই। চলো 11 নম্বর অঙ্কটা আমি করব। আমি 11 নম্বর অঙ্কটা নিয়ে আসলাম। আর এই অঙ্কটা করার জন্য আমরা ডাটাগুলো তুলবো সুন্দর করে। ইয়েও আসলো না আজকে, আজকে সানজিদাও আসলো না। ঠান্ডা পায় মনে ঘুমাইতেছে আরাম করে। চলো আমরা এই অঙ্কটা করার জন্য আগে ডাটাগুলোকে সুন্দর করে তুলো। তুমি স্মৃতি খেয়াল করবা, আমি যখন ডাটাগুলো তুলতেছি তখন আমি ডাটাগুলোকে কিভাবে বিবেচনা করছি। তুমি দেখো এবার অঙ্কটা করার সময় হেয়ার
এই অঙ্কের আসল খেলাই হলো ডাটা। ওনারা প্রশ্নের মধ্যে আমাদেরকে বা টোটাল সেলস দিয়ে দিয়েছে 2,50,000। দেখছো, আবার সেলস ইউনিটও না, সেলিং প্রাইস পার ইউনিট না। দেখছো, টোটাল সেলস বলে দিয়েছে 2,50,000 টাকা। আমরা লিখে দিই হিয়ার টোটাল সেলস সমান সমান টাকা 2,50,000। এবার দেখো প্রশ্ন মধ্যে ওনারা এমএস রেশিও বলছে 30%। চলো লিখে দেই এমএস রেশিও সমান সমান 30% or 0.30। আমরা এমএস রেশিওটা লিখে দিলাম 30%। আর একটা জিনিস মনে রাখবে, এমএস রেশিও দেখা মাত্রই আমরা সাথে সাথে লিখে ফেলবো অতএব বিইপি রেশিও। বিইপি রেশিও সমান সমান 100% মাইনাস 30% সমান সমান 70% or 0.70। আমাদের ব্রেক ইভেনটা কাজে লাগবে কি না জানি না, কিন্তু আমাদের এটাই নিয়ম, আমরা শিখেছি যে যদি এমএস রেশিও থাকে তাহলে বাকিটুকুকে ব্রেক ইভেন রেশিও বলতে হয়, এটা আমরা শিখেছি। এরপরে দেখো সিএম রেশিও আছে 25%, লিখে দাও সিএম রেশিও রেশিওটা ছিল হচ্ছে তোমার, ওয়ালাইকুম আসসালাম, এত দেরি কেন? স্যার বাচ্চারা খাওয়াইতে নিছিলাম। ও 0.25। এই যে আমরা আজকে 11 নম্বর অঙ্কটা একটু নতুন রকমের অঙ্ক, এটা আমরা শুরু করছি। আর আমি কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা নতুন পিডিএফ দিয়েছি গ্রুপে, তুমি দেখছো? হ্যাঁ স্যার, ডাউনলোড করছি তো। আচ্ছা, সেখান থেকে আমি আজকে 11 নম্বর অঙ্কটা স্টার্ট করছি, মাত্র শুরু করেছি তোমার জন্য অপেক্ষা করতে করতে। আর হাসান মাহমুদের জন্য ভিডিওটা রেকর্ড করছি। নাও তুমি দেখো অঙ্কটা। টোটাল সেলস 2,50,000 দেওয়া ছিল এখানে অঙ্কে। আমাদের এমএস রেশিও 30% দেওয়া ছিল প্রশ্নে। আমাদের সিএম বিইপি রেশিওটা হচ্ছে, তাহলে এমএস রেশিও 30% হলে বিইপি রেশিওটা হবে বাকি 70%। আর সিএম রেশিওটা যদি 25% হয় তাহলে আমরা কি শিখেছি, সিএম রেশিও থাকলে বাকিটুকুকে আমরা ভিসি রেশিও বলবো না, হ্যাঁ তাহলে 75%। আমরা বাকিটুকুকে ভিসি রেশিও বলবো, আর সেটা হবে 100%। 100% মাইনাস 25% সমান সমান 75% or 0.75। আমরা কিন্তু এই ডাটাগুলোকে এভাবেই সবসময় ব্যবহার করেছি। আচ্ছা, এবার এই অঙ্কটাও তো দেখা যাচ্ছে, 11 নম্বর অঙ্কটাও দেখা যাচ্ছে আগের অঙ্কগুলোর মতোই, তাই না? ইয়ে স্মৃতি, স্যার এটা তো আগের মতো। হ্যাঁ 11 নম্বরটা দেখি আগের অঙ্কটার মতোই, ইউনিট তাই না? দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ শুধু ভেরিয়েবল কস্ট এখানে বেশি বের করতে বলেছে, আর সব আগের মতোই। তো ঠিক আছে, যখন করেই ফেলি। চলো আমরা প্রথমে রিকোয়ারমেন্ট এ, আমাদেরকে বের করতে বলছে এমএস টাকা। আমরা এমএস টাকা বের করতে গিয়ে আমরা জানি এমএস টাকা সমান সমান টোটাল সেল মাইনাস বিইপি। বিইপি টাকা আমরা জানি, এটা টোটাল সেল থেকে বিইপি টাকাটা বাদ দিলেই কিন্তু আমরা এমএস টা পেয়ে যাই। আমাদের এই অঙ্কটা কিন্তু একটা টোটাল সেল দেওয়া ছিল। তোমরা দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে একটা টোটাল সেল দেওয়া ছিল 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা থেকে এখন যদি আমরা বিইপি টা বের করতে চাই, তোমরা দেখো আমাদের বিইপি রেশিওটা ছিল 70%। আর বিইপি রেশিওটা যে 70%, এটা কার 70%? এটা সেলস এর 70%। তাই সেলস 2,50,000 লিখে এটার উপর ধরবো আমরা 70%, 0.70। তাহলে কিন্তু আমরা আমাদের ব্রেক ইভেন সেলটা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো তোমরা খেয়াল করো, আমি যেভাবে ক্যালকুলেশন করছি তোমরা এভাবে ক্যালকুলেশন করবা। তাহলে আমাদের টোটাল সেলটা হলো 2,50,000। আর এখান থেকে 2,50,000 এর 70% করলে কত টাকা আসে স্মৃতি? 1,75,000। 1,75,000
৭৫,০০০। ৭৫,০০০। তাহলে 1,75,000 টাকা হবে হচ্ছে আমাদের ব্রেক ইভেন সেল। তাহলে 2,50,000 টাকা থেকে 1,75,000 বাদ দিলে ৭৫,০০০। তাহলে 75,000 টাকা হবে আমাদের এমএস। তাহলে আমরা মার্জিন অফ সেফটি পেয়ে গেলাম 75,000 টাকা, যা কিনা এর আগের অঙ্কগুলোর মতো, এবং এটা আমরা করে ফেললাম, কারোর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমাদের রিকমেন্ড এর জবাবটা হয়ে গেল। এবার দেখো আমাদের রিকোয়ারমেন্ট বি তে কি প্রশ্ন করেছে। লেখছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। আমরা কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা অলরেডি এখানে 1,75,000 বের করেছি, কিন্তু আবার যদি আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করতে বলে তাহলে আমরা এইভাবে বের করব। রিকোয়ারমেন্ট বি, আমরা বিইপি ইন টাকা যদি বের করতে বলে তাহলে আমরা ঠিক ওই কাজটাই করব। টোটাল সেল মাইনাস এমএস। এমএস টাকা তুমি একটু আগে বের করেছো, এমএস টাকা কিন্তু একটু আগে বের করেছো। টোটাল সেল মাইনাস এমএস ইন টাকা, তুমি কিন্তু এমএস ইন টাকা একটু আগে বের করেছো, তাহলে ওইটা বাদ দিলেই হয়ে গেল। ৭৫,০০০। হ্যাঁ, তাহলে তুমি তোমার টোটাল সেল থেকে এমএস টা যেটা বের করেছো ওটা বাদ দিলেই হয়ে গেল। ১,৭৫,০০০। দেখো তোমার টোটাল সেলটা ছিল হচ্ছে 2,50,000, আর তুমি তোমার একটু আগে এমএস টা পেয়েছিলে 75,000, আর তাহলে এটা বিয়োগ করলে কিন্তু তুমি ওই উপরের 1,75,000 টাকা ব্রেক ইভেন পেয়ে যাবে। আমরা তো জানি ওটাই আসবে। 1,75,000 টাকা আমার অ্যান্সার চলে আসলো খুব সহজেই। তাহলে আমরা আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটাও পেয়ে গেলাম। আমরা আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা আমরা দিয়ে দিলাম। আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা পেয়ে গেলাম আমাদের ব্রেক ইভেন ইন টাকা। এবার দেখো আমাদের সি এর প্রশ্ন করেছে প্রফিট। আমাদেরকে যখনই প্রফিট বলবে পার্ট বি তে বের করার জন্য আমরা জানি এমএস এর মধ্যে কোনো ফিক্সড কস্ট থাকে না, তাই এমএস এর মধ্যে যতটুকু সিএম পুরাটাই প্রফিট। তাহলে যদি আমাদেরকে রিকোয়ারমেন্ট সি তে প্রফিট বের করতে বলে, আমাদের রিকোয়ারমেন্ট সি তে যদি প্রফিট বের করতে বলে তাহলে আমরা বলবো প্রফিট সমান সমান এমএস ইন টাকা ইনটু সিএম রেশিও। তাহলে এমএস এর মধ্যে যতটুকু সিএম পুরাটাই প্রফিট, এমএস এর মধ্যে যতটুকু সিএম পুরাটাই প্রফিট। তাই এখন আমরা এমএস কে সিএম রেশিও দিয়ে গুণ করলেই আমরা কিন্তু এটা পেয়ে যাব। তোমরা দেখো আমাদের এমএস টা হচ্ছে 75,000 টাকা, আর আমাদের সিএম রেশিওটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আমাদের সিএম রেশিওটা ছিল 25%। 25% মানে 0.25। তাহলে দেখো 75,000 টাকাকে আমরা 0.25 দিয়ে ভাগ করলে কত হয়? ১৮,৭৫০। তাহলে আমাদের 18,750 টাকা হয়ে যাবে আমাদের প্রফিট। তাহলে 18,750 টাকা হয়ে যাবে আমাদের প্রফিট। আমরা আমাদের প্রফিটটা পেয়ে গেলাম। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট সি এর জবাবটা আমরা দিয়ে দিলাম। এই জবাবগুলো দেওয়াটা এখন আমাদের জন্য কোনো কঠিন কাজ নয়। আমরা জবাব দিয়ে দিলে এবং বিভিন্ন সালেও দেখবে এরকম অঙ্কই আসছে, যেগুলো তোমরা আস্তে আস্তে বাড়ি কাজ দিব আমি, তোমরা করে করে আমাকে দেখাবা। আচ্ছা, এরপরে গেল রিকোয়ারমেন্ট সি গেল। দেখো রিকোয়ারমেন্ট ডি তে তোমাকে প্রশ্ন করেছে ফিক্সড কস্ট। আমরা এটাও শিখেছি যে মার্জিন অফ সেফটি ফিক্সড কস্ট বের করতে বললে আমরা বলবো ব্রেক ইভেনের ভিতরে কোনো প্রফিট থাকে না, তাই ব্রেক ইভেনের ভিতরে যতটুকু সিএম থাকে পুরোটাই ফিক্সড কস্ট। এটা আমরা শিখেছি ডি নাম্বারে। ব্রেক ইভেনের ভিতরে কোনো প্রফিট থাকে না, তাই যতটুকু সিএম থাকে পুরোটাই ফিক্সড কস্ট। তাহলে এবার আমরা রিকোয়ারমেন্ট ডিতে আমরা বের করব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট সমান সমান আমরা ফিক্সড কস্ট বের করব বিপি ইন টাকা ইনটু সিএম রেশিও। বিপি ইন টাকা ইনটু সিএম রেশিও। আমরা আমাদের রিকোয়ারমেন্ট ডিতে আমাদের যে জিনিসটা বের করতে বলেছে
সেটা আমরা এখন এইভাবেই বের করব। তো চলো আমরা বের করি। আমাদের ফিক্সড কস্টটা তাহলে বের হবে বিইপি ইন টাকা। আচ্ছা বলো তো, আমরা বিইপি ইন টাকা না একটু আগে বের করেছি 1 লক্ষ কত যেন? 75,000, 1,75,000। 1,75,000 যদি বিইপি হয় তাহলে ফিক্সড কস্ট হবে 0.25। তাহলে ফিক্সড কস্ট হবে, এটারই সিএম রেশিও ছিল 0.25, তাই না? এটারই সিএম রেশিও ছিল 0.25। তাহলে 1,75,000 এর 0.25 যদি করি তাহলে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে কত হয়? 43,750। 43,750 টাকা। জি। এটাই তো। কি? আচ্ছা, তাহলে এই যে আমরা আমাদের ডি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দিয়ে দিলাম। তবে এই অঙ্কে তোমাকে আরো একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, এর আগের অঙ্কগুলোতে 4টা রিকোয়ারমেন্ট দিয়েছিল। যে এই অঙ্কে ওনার আরেকটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, সেটা হলো ই নম্বরে বলছে আমাদের ভেরিয়েবল কস্ট বের করতে। তোমরা দেখো রিকোয়ারমেন্ট ইতে যদি ওনারা আমাদেরকে ভেরিয়েবল কস্টটা বের করতে বলে, তোমরা বলো তো আমরা ভেরিয়েবল কস্ট রেশিও বের করে রেখেছি না? আমরা আমাদের ডাটার মধ্যে ভেরিয়েবল কস্ট রেশিও বের করে রেখেছি না 75%, দেখছো? জি স্যার। তো আমাদের এই ভেরিয়েবল কস্টটা যে 75%, এটা কার 75%? সেলসের। সঞ্জিতা, সেলসের। আমাদের সেলস তো 2,50,000 দেওয়াই আছে। তাহলে কি 2,50,000 এর 75%ই আমাদের ভেরিয়েবল কস্ট হবে না? স্মৃতি, হ্যাঁ। কথাটা কি বোঝো? হ্যাঁ। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট রেশিও দেওয়া আছে 75%। তো এটা কার 75%? আমাদের টোটাল সেলসের 75%। তাহলে চলো আমরা লিখে ফেলি রিকোয়ারমেন্ট ই ভেরিয়েবল কস্ট সমান সমান সেলস ইনটু বিসি রেশিও। আচ্ছা সংক্ষেপে লিখি সেলস ইনটু ভিসি রেশিও। এটা সবসময় মনে রাখবা, যে কোনো রেশিও দিয়ে সেলকে গুণ করলে তার মানটা পাওয়া যায়। তাহলে দেখো আমরা ভিসি রেশিও দিয়ে সেলসকে গুণ করলে কিন্তু আমরা ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব। আমাদের সেল ছিল 2,50,000 আর আমাদের ভেরিয়েবল কস্ট রেশিও ছিল 0.75। তাহলে 2,50,000 কে যদি তুমি এখন 0.75 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তুমি অ্যামাউন্টটা পেয়ে যাবে। কত হয়? 1,87,500। 1,87,500। তাহলে আমরা 1,87,500 টাকা পেয়ে গেলাম আমাদের ভেরিয়েবল কস্ট, এবং সেই সাথে আমাদের এই অঙ্কটার জবাব কমপ্লিট হয়ে গেল। আমরা 5টা রিকোয়ারমেন্টের জবাবটা দিয়ে দিলাম। বলো তো কোন রিকোয়ারমেন্টের জবাব বের করতে কি তোমাদের কোনো কষ্ট হয়েছে বা সমস্যা হয়েছে? না না। স্যার। তো এই অঙ্কটা অনেকটা আগের অঙ্কটার মতো ছিল, শুধু ভেরিয়েবল কস্টটাই এখানে নতুন ছিল। কিন্তু এর পরের অঙ্কটা আবার একটু ডিফারেন্ট, চলো করি। এটা কত নাম্বার ছিল জানো? 11। তাহলে আমি 11টা করে দিলাম। হ্যাঁ 11টা করে দিলাম। এবার 12 নাম্বার দেখো। আমি কিন্তু আজকে আর তোমাদের স্ক্রিনশট নিতে হবে না। তোমাদের কাছে স্ক্রিনশট কেন নিতে হবে না? তোমাদেরকে অলরেডি আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, আর স্মৃতি তো অলরেডি পিডিএফটা প্রিন্টও করে ফেলছে। তাহলে এবার আমরা 12 নম্বর অঙ্কটা আমরা এবার করার চেষ্টা করব। দেখো 12 নম্বর অঙ্ক। এই যে আমাদের 12 নম্বর কোশ্চেনটা এখন আমাদের সামনে। আমরা এখন এই কোশ্চেনটা থেকে ডাটাগুলো লিখব। এবার আমরা দেখব আমাদের প্রশ্নের মধ্যে কি কি ইনফরমেশন আছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাটা। আমরা যদি ডাটাগুলোকে আমার নিয়ম অনুযায়ী যেভাবে আমি তোমাদেরকে চিন্তা করতে বলেছি ঠিক সেইভাবে যদি তোমরা তোমাদের ডাটাগুলো খাতায় সুন্দর করে তুলে ফেলতে পারো, তাহলে কিন্তু এই রিকোয়ারমেন্টের জবাব রেডি করাটা তোমাদের জন্য কোনো কঠিন কাজই হবে না। তাই মনে রাখবে প্রত্যেকটা অঙ্কে যখন আমরা বোর্ডের কোশ্চেন সলভ করতে যাব তখন তোমরা এই অঙ্কগুলোর ভিত্তিতে তোমরা কিন্তু ডাটাগুলোকে আগে খুব সুন্দর করে উপস্থাপন করবে। তাহলে চলো আমরা অঙ্কটা স্টার্ট করি। স্যার আপনি রাত্রে ঘুমান কয়টায়? আমার ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত হয়। লেকচার শিটগুলো সব রেডি করতে করতে 2টা 2:30 বেজে যায়।
হ্যাঁ দেখলাম PDF গতকাল রাতে অনেক রাতেই পিডিএফ দিছেন, আমি লিখছিলাম হ্যাঁ, আমাকে অনলাইনে। প্রত্যেক দিন রুটিন দেখে পরের দিনের সমস্ত ক্লাসের লেকচার শিট বা প্রয়োজনীয় জিনিসগুলো রেডি করে রেখে আমাকে তারপর শুতে হয়। তবে আমাকে একটা শক্তি দিয়েছে সৃষ্টিকর্তা, সেটা হলো অল্প একটু ঘুমাইলেই আমার ব্যাটারি চার্জ হয়ে যায়, বুঝছো? অনেক মোবাইল আছে না খুব ফাস্ট চার্জিং, মানে আমার 2 থেকে 3 ঘন্টা ঘুমালেই আমার পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, তাই আর লাগে না। এটা সোলার কাঁচা বাদামের উপকারিতা। এই দেখো, ছোলার কাঁচা বাদামের উপকারিতা না, হতে পারে হতে পারে। আমি লেকচার শিট গুলো সব রেডি করে রেখে, যার যার জিনিস যা যা তৈরি করা সব রেডি করে রেখে আমি তারপরে শুতে যাই। তো এই জন্য তোমরা যখন ক্লাসগুলো রাতে নিতে যাও তখন আমার ওই একটাই প্রবলেম হয় যে আমাকে পরের দিনের সমস্ত লেকচার শিট রেডি করে তারপরে শুতে যেতে হয়। তো যাই হোক, যেহেতু তোমাদের সুবিধা সেই জন্য অসুবিধা নেই, এই কষ্টটুকু এখন করছি, অসুবিধা নেই। তো চলো এবার আমরা এই ডাটাগুলো রেডি করি। আমি যে 12 নম্বর অঙ্কটা এখন করব, এখানে যেভাবে তথ্যগুলো দেয়া আছে আগে আমি সেইভাবে তথ্যগুলো লিখবো। তবে স্মৃতি, আগে একটা তোমরা আমাকে একটা কথা বলো, আমি যে এই যে তোমাদেরকে পার্ট বি এর অঙ্ক করতে গিয়ে আমি যে এই যে 11 পর্যন্ত অঙ্ক করলাম, তুমি কি খেয়াল করে দেখেছো একটা অঙ্কে এই সেলসটা দেওয়া থাকলে অনেক সুবিধা হয়? খেয়াল করেছো? হ্যাঁ জি, জি স্যার। কারণ এই যত সেলসটা যদি সরাসরি নাও থাকে, সেলস ইউনিট এবং সেলিং প্রাইস যদি দেওয়া থাকে, তবুও তো আমরা সেলটা বের করে নিতে পারি। তার মানে এই সেলটা কিন্তু আমাদের এই অঙ্কটা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান। তাই কখনো কখনো কোনো অঙ্কে যদি সেলটা না থাকে, তাহলে তোমাকে চেষ্টা করতে হবে ডাটার মধ্যে কিভাবে সেলটা রেডি করা যায়। কারণ আমি তোমাদেরকে এই জন্যই এই নিয়মটা লিখে দিয়েছিলাম যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে সেল পাওয়া যায়। তাই আমি তোমাদেরকে বলছি, যদি কখনো কোনো অঙ্কে সেল না দিয়ে দেয়, তাহলে তোমাকে দেখতে হবে যে তুমি কোনোভাবে সেলটা রেডি করতে পারো কিনা। সেল লাগুক বা না লাগুক, যদি অঙ্কে সেল না থাকে, তুমি দেখবা তুমি কোনোভাবে সেলটা বের করতে পারো কিনা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এইভাবে যদি তোমরা একটা অঙ্ককে নিয়ে চিন্তা করো, তাহলে কোনো কঠিন অঙ্ক তোমাদের কাছে আর কঠিন থাকবে না। আমি কি বলছি তোমরা বুঝতে পেরেছো? যদি কখনো দেখো কোনো অঙ্কে তোমার টোটাল সেলটা দেওয়া নাই, তুমি জানো যে এই সমস্ত অঙ্ক করতে গেলে টোটাল সেলটা দারুণ একটা কাজে লাগে। যদি অঙ্কের মধ্যে কখনো সেল না থাকে, তো আমরা ট্রাই করব যে কোনোভাবে আমরা সেলটা রেডি করতে পারি কিনা। কি ঠিক আছে? যদি রিকোয়ারমেন্টের মধ্যে নাও চায়, তবু ডাটার মধ্যে আমরা রিকোয়ার্ড সেলসটা রেডি করার চেষ্টা করব। তাহলে চলো এবার এই অঙ্কটা যেটা এখন নিলাম 12 নাম্বার, সেটাকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি। এখানে আমরা আগে ডাটাগুলো তুলবো, সেই জন্য আমি আগে হেয়ার লিখে, যাবে যাবে দেখো আমাদের এই প্রশ্নের মধ্যে প্রথমেই দেওয়া আছে এমএস রেশিও 30%। ওনারা যেভাবে ডাটাগুলো দিচ্ছে আমরা প্রথমেই লিখে দিলাম এমএস রেশিও সমান সমান 30% or 0.30। আচ্ছা, এমএস রেশিও থাকলে যেন সাথে সাথে আমরা কোনটা বের করে নেই স্মৃতি? ইপি রেশিও। তাহলে চলো লিখে ফেলি। তাহলে বিইপি রেশিওটা হবে 100% মাইনাস 30% সমান সমান 70% or 0.70। তাহলে আমার এমএস রেশিও পাওয়ার সাথে সাথে আমি বিইপি রেশিওটাও লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো প্রশ্নের মধ্যে বলা আছে সিএম রেশিও 25%। তাহলে চলো লিখে দেই সিএম রেশিও। সিএম রেশিও সমান সমান 25% or 0.25। আচ্ছা, সিএম রেশিও থাকলে যেন আমরা সাথে সাথে কোনটা বের করে নেই? ভিসি ভিসি রেশিও। তাহলে আমরা লিখে ফেলবো ভিসি রেশিও সমান সমান 100% মাইনাস 25% সমান সমান 75% or 0.75। আচ্ছা, এরপরে দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টটা টাকায় দেওয়া হচ্ছে 1,40,000। তাহলে দেখো বিপি টাকা দেওয়া আছে আমাদের, বিপিন টাকা দেওয়া আছে কত জন বললা? 1,40,000 টাকা।
বিপিন টাকা দেওয়া আছে 1,40,000 টাকা। এটা আমাদের দেওয়া আছে। তোমরা খেয়াল করো আমাদের ইনফরমেশনের মধ্যে কোথাও কিন্তু সেল দেওয়া নাই, আছে? না স্যার। কিন্তু খেয়াল করে দেখো স্মৃতি, আমাদের হাতে বিপি রেশিও আছে, আবার আমাদের হাতে বিপিও আছে, দেখছো? হ্যাঁ, এখন বিইপি দিয়ে বিইপি টাকারে রেশিও দিয়ে ভাগ দিলে সেল চলে আসবে। সেল পেয়ে চলে যাবে। ভেরি গুড। আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি যে ডাটার ভিতরে কিন্তু সমস্ত অঙ্ক, চিন্তাটাকে তুমি এইভাবে করো। আমি আমার সম্পূর্ণ মার্জিনাল কস্টিং এর চিন্তাটাকে দুই ভাগ করেছি এই কারণে যে তোমরা তোমাদের চিন্তা করার লাইনটাকে খুঁজে পাও যে এইভাবে আমি চিন্তা করি। তার মানে এবার আমাদের বিইপি কে যদি আমি বিইপি রেশিও দিয়ে ভাগ করি তবেই আমি টোটাল সেল পেয়ে যাব, এবং এটা আমি আমার ডাটার মধ্যে বের করে ফেলতে পারি যদি ওনারা রিকোয়ারমেন্টের মধ্যে না চায়। তুমি দেখো তো আমাদেরকে ওনারা রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু সেলটা বের করতে বলেছে, দেখছো? হ্যাঁ, টোটাল সেল চাইছে। তাহলে আর আমার ডাটার মধ্যে বের করব না, যে কথাটা তুমি এখনই বলছো ওইটাই আমরা সূত্রের মধ্যে দিয়ে বের করব। ঠিক আছে স্মৃতি? কি করবেন, দিয়ে দিব না? হ্যাঁ, সূত্রের মধ্যে আমরা এটা লিখে দিব। তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে চলো আমরা ডাটার মধ্যে সেলটা না বের করে এবার আমি রিকোয়ারমেন্ট, আমরা রিকোয়ারমেন্ট এ তে গিয়ে বের করি, কারণ ওনারা আমাদেরকে রিকোয়ারমেন্ট এটা বের করতে বলছে। কিন্তু স্মৃতি খেয়াল রেখো, যদি ওনারা আমাদেরকে রিকোয়ারমেন্ট এ তে সেলটা না বের করতে বলতো তাহলে কিন্তু আমরা ডাটার মধ্যে সেলটা বের করে নিতাম, তাই না? জি। এভাবে আমরা ডাটার মধ্যে সেলটা বের করে দিতে পারবো, সেল ছাড়া আমরা চলতেই পারবো না। তাই রিকোয়ারমেন্ট এ তে আমরা বের করব টোটাল সেল, কখনো কখনো টোটাল সেল, কখনো কখনো অ্যাকচুয়াল সেল, অনেক নামে এটাকে ডাকা হয়। তাহলে টোটাল সেল সমান সমান আমরা ওই সূত্রটাই লিখবো যে সূত্রটা কিছুক্ষণ আগে স্মৃতি বলেছে। টোটাল সেল সমান সমান, এইভাবে চিন্তা করলে অঙ্কটা অনেক সহজ হয়ে যায়, এবং অঙ্কটাকে সহজ করার জন্যই আমি এইভাবে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তাহলে টোটাল সেল সমান সমান, তাহলে উপরে হবে হচ্ছে বিইপি ইন টাকা ডিভাইডেড বাই বিইপি রেশিও, তাই না? বিইপি ইন টাকা ডিভাইডেড বাই বিইপি রেশিও, আমরা বিইপি ইন টাকাকে বিইপি রেশিও দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব যেটা আমরা বের করতে চাচ্ছি। আমরা বের করতে চাচ্ছি অ্যাকচুয়াল সেলস। তাহলে দেখো কত সহজে অ্যাকচুয়াল সেলসটা বের হয়ে আসে। আমাদের বিইপি ইন টাকাটা ছিল 1,40,000, আমাদের বিইপি ইন টাকাটা ছিল 1,40,000, আর আমাদের বিইপি রেশিওটা ছিল যেন কত পার্সেন্ট? 70%। হ্যাঁ স্যার, 7%। 0.70। তাহলে 1,40,000 কে তুমি 0.70 দিয়ে ভাগ করো, তাহলে তোমার অ্যাকচুয়াল সেলস বের হয়ে আসবে 2 লক্ষ স্যার। তাহলে তুমি তোমার টোটাল সেলটা পেয়ে গেলে 2 লক্ষ টাকা। স্মৃতি, জবাবটা কি তোমার কাছে কঠিন লাগছে? না স্যার। তাহলে দেখো আমরা আমাদের টোটাল সেলটা খুব ইজিলি বের করে ফেললাম, এবং যেভাবে আমি তোমাদেরকে এই নিয়মগুলো লিখে দিয়েছিলাম যে এভাবে চিন্তা করলে তুমি সমস্ত ডাটা এমনিতেই বের করতে পারবে। আর এরপর থেকে পার্ট বি এর সালের অঙ্ক 2016, 13, 17 দেখো সব রিসেন্ট সালের কোশ্চেন। এইগুলো যখন তোমরা সলভ করা শুরু করবে দেখবা যে তোমাদের রেজাল্ট গুলো আস্তে আস্তে মিলতে থাকবে, মনটা অনেক ভালো লাগবে। আর তখন আমি কিছু বলবো না, তোমরাই করে করে আমাকে দেখাবা, আমি খালি ভুলগুলো কারেকশন করবো। কিন্তু আগে আমার এই অঙ্কগুলো করে নাও, তারপরে তোমরা পার্ট বি এর 1, 2, 3, 4 শুরু করবা। আচ্ছা, 2 লক্ষ টাকা বের হয়ে গেল। তাহলে টোটাল সেলসটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো তো বি নাম্বার রিকোয়ারমেন্ট আমাদেরকে কি বের করতে বলেছে। বি নাম্বারে আমাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে বলতে মার্জিন অফ সেফটি 3 টাকা। বলো তো এখন কাজটা অনেক সহজ না আগের মতন? মার্জিন অফ সেফটি বের করতে গেলে আমরা আমাদের টোটাল সেল থেকে না ব্রেক ইভেন সেলটা বাদ দিয়ে দেব। জি। তো চলো আমরা আমাদের রিকোয়ারমেন্ট বি এর জবাবটা তাহলে এখন আরামসে দিয়ে দেই। রিকোয়ারমেন্ট বি, সঞ্জিদা তুমি বুঝতে পারতেছো? সঞ্জিদা, জি স্যার। তোমার কি অনলাইনে পড়াশোনা করতে অসুবিধা হইতেছে? স্যার না, অসুবিধা হইতেছে না, কথা বলে তো এজন্য মিউটে রাখি। ও, মোটামুটি শিখতে পারতেছো তো? যা দেখতেছো এগুলো কি শিখতে পারতেছো তো? পড়ালেখা কি স্যার আগাইতেছো তো? আমার উপকার হইতেছে, আমার আশা লাগতেছে না কোথাও। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা লইয়া দৌড়াদৌড়ি করা লাগতেছে না, ঠিক বলছো। স্যার আগে ঘরে তো বসে একজন ছিল বাচ্চা দেখার, এখন আর কেউ নাই।
তারপরে আবার ট্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে বয়া বয়া পড়তেছো না, রান্না চলা না দিয়ে স্যার আসছো, চেয়ারে বসে বসে একটু পর পর দৌড় দিয়ে গিয়ে রান্না দেখে আসতেছো, তাই না? না স্যার, এখন আর দেখি আর না, যদি এখন তো দিনের বেলা করি। যাক, রিকোয়ারমেন্ট বি তে এখন আমরা যেটা বের করব সেটা ছিল মার্জিন অফ সেফটি, অর্থাৎ এমএস ইন টাকা বের করতে বলেছে। আর এমএস ইন টাকা বের করতে হলে আমরা যেটা বের করব সেটা হচ্ছে টোটাল সেল মাইনাস বিইপি ইন টাকা। তো আমাদের টোটাল সেলটা আমরা একটু আগে পেয়ে গেছি 2 লক্ষ টাকা। টোটাল সেল আমরা একটু আগে 2 লক্ষ টাকা যেহেতু পেয়ে গেছি, তাহলে 2 লক্ষ টাকা টোটাল সেল লিখে দিলাম। আর বিইপিটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 1,40,000 টাকা। তাহলে 2 লক্ষ থেকে 1,40,000 বাদ দিয়ে দিলে আমরা আরামসে কিন্তু আমাদের এমএসটা পেয়ে যাব 60,000 টাকা। আমরা এমএসটা কিন্তু পেয়ে যাব 60,000 টাকা, তাই না? জি আর স্মৃতি, এমএসটা যেহেতু পেয়ে গেছি, প্রফিটও তো বের করতে পারবো চাইলে, তাই না? হ্যাঁ এই এমএস এর মধ্যে যতটুকু সিএম ততটুকুকেই তো আমরা প্রফিট বলি, তাই না? তাহলে দেখো, ওই যে ওনারা এবার সি নাম্বার তোমাকে প্রফিট বের করতে বলেছে, তাহলে আমরা এখন খুব আরামসে বের করতে পারবো যে প্রফিটটা কিভাবে বের হবে। রিকোয়ারমেন্ট সি তে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে প্রফিট সমান এমএস ইনটু সিএম রেশিও। প্রফিট সমান এমএস ইনটু সিএম রেশিও। তোমরা দেখো আমাদের এমএস টা কত ছিল, আমাদের এমএস টা ছিল 60,000 টাকা। আর এর সঙ্গে সিএম রেশিওটা কত দেওয়া ছিল, আমাদের সিএম রেশিওটা দেওয়া ছিল 25%, দেখছো? হ্যাঁ 15,000। তাহলে সিএম রেশিও যদি 0.25 থাকে, তাহলে এক্ষুনি আমরা আমাদের প্রফিটটা পেয়ে যাব। এক্ষুনি আমাদের প্রফিটটা আমরা পেয়ে যাব 15,000 টাকা। আমরা 15,000 টাকা আমরা এক্ষুনি পেয়ে গেলাম, আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবও হয়ে গেল। স্মৃতি, তুমি সি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা বুঝেছো? স্যার আমি অঙ্ক শেষ করে ফেলছি। ভেরি গুড। সি নাম্বারটা দেখো, প্রফিটের পরে এবার ফিক্সড কস্ট। এই সঞ্জিদা ফিক্সড কস্ট বের করতে হলে না এখন আমরা বিইপি কে সিএম রেশিও দিয়ে গুণ করব। জি স্যার। কই তাহলে রিকোয়ারমেন্ট ডি তে এখন যদি আমাদেরকে ফিক্সড কস্ট বের করতে বলে, তাহলে ফিক্সড কস্ট এখন বের হবে। আমরা এখন বিইপি ইন টাকাকে সিএম রেশিও দিয়ে গুণ করব। বিইপি ইন টাকাকে যদি এখন আমরা দিয়ে এই গুণ। সিএম রেশিও দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের আসল জিনিসটা পেয়ে যাব। তোমরা দেখো আমাদের বিইপি ইন টাকাটা কত, আমাদের বিইপি ইন টাকাটা ছিল 1,40,000 টাকা। 1,40,000। আর এই 1,40,000 সঙ্গে এখন আমাদের গুণ হবে 0.25। 0.25, তাহলে কিন্তু আমরা আমাদের ফিক্সড কস্টটা পেয়ে যাব। আর দেখো আমাদের ফিক্সড কস্টের পরিমাণটা হয়ে যাবে কত টাকা হয় স্যার 35,000। 35,000। জি তাহলে আমরা আমাদের ফিক্সড কস্টটা পেয়ে গেলাম 35,000। রিকোয়ারমেন্ট ডি এর জবাবটা হয়ে গেল। দেখো, যদি ওনারা আমাদেরকে ভেরিয়েবল কস্টটা বের করতে বলে ই নাম্বারে, ভেরিয়েবল কস্ট বের করতে বলে, তাহলে আমরা ভেরিয়েবল কস্ট রেশিও ডাটার মধ্যে বের করছিলাম না 75%। হ্যাঁ তাহলে চলো আমরা রিকোয়ারমেন্ট ই তে, তাহলে রিকোয়ারমেন্ট ই তে আমরা ভেরিয়েবল কস্ট বের করব। বাবা নিচে। আমরা ভেরিয়েবল কস্ট বের করব কিভাবে, আমরা ভেরিয়েবল কস্ট বের করব সেলস ইনটু ভিসি রেশিও, তাই না? হ্যাঁ স্যার।
সেলস এর সঙ্গে ভিসি রেশিও গুণ করলে আমাদের ভেরিয়েবল কস্ট চলে আসে। তোমরা দেখো আমাদের সেলস এর সঙ্গে ভিসি রেশিও বের করলে কিন্তু আমাদের ভেরিয়েবল কস্ট চলে আসবে। কত সহজে আমরা অঙ্কগুলো করছি। আমাদের সেলসটা 2 লক্ষ টাকা ছিল আর আমাদের ভিসি রেশিওটা ছিল 0.75, ঠিক না? জি তাহলে 2 লক্ষ টাকার 0.75 যদি গুণ করি তাহলে দেখো তো আমাদের ভেরিয়েবল কস্ট কত টাকা আসে। 1 লাখ 1,50,000। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট চলে আসে 1,50,000 টাকা। কত ইজিলি আমরা এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি এবং আমি জানি তোমাদের হাত চুলকাচ্ছে। আমি যদি বাড়ি কাজ দেই হয়তো আজকেই সব অঙ্ক করে ফেলবো। তো এই জন্যই আমি এই আলোচনাটা তোমাদের সঙ্গে করে নিয়েছি যাতে এইগুলো করা হয়ে গেলে এই সমস্ত সালের অঙ্কগুলো যেন তোমরা খুব আরামসে দামাদাম করে ফেলতে পারো। তবে আগে তোমরা আমার এই অঙ্কগুলো আগে করে নাও, তারপরে করো। আমি তো করেছি 12 পর্যন্ত, তাই না? 12 পর্যন্ত করেছি। তাহলে তোমরা আমি যে শীটটা তোমাদের দিয়েছি 13, 14, 15 এই 3টা অঙ্কই তোমাদের আগামী ক্লাসের জন্য বাড়ির কাজ। 13, 14, 15। 13, 14 হ্যাঁ এই 13, 14, 15 এই 3টা অঙ্কই তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা তোমাদের পিডিএফ ফাইল দেওয়া আছে। তোমরা আগে এই 3টা অঙ্ক করো, এরপরে আমি তোমাদেরকে সালের অঙ্কগুলো দেব, ঠিক আছে? আচ্ছা স্যার 15 নম্বর অঙ্কটা একটু ব্রিফ করে দেন না, আমি মানে এটা কোনটা? 15 নম্বরটা যদি একটু মানে একটু করে দিতে হবে না, জাস্ট একটু করে দিলেই হবে। হ্যাঁ এই দেখো সেলস দেওয়া আছে 5 লাখ, আচ্ছা হ্যাঁ ফিক্সড কস্ট দেওয়া আছে 1,20,000, সিএম রেশিও আছে 30%। আমাদের অঙ্কের মধ্যে যেহেতু ফিক্সড কস্ট আর সিএম রেশিও দেওয়া আছে তাহলে তোমরা পার্ট এর সূত্র ব্যবহার করে বিইপি বের করে ফেলতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফিক্সড কস্ট আর সিএম রেশিও থাকলে ফিক্সড কস্ট কে না সিএম রেশিও দিয়ে ভাগ করলে বিইপি পাওয়া যায়। আচ্ছা আর সেলস থেকে ফিক্সড কস্ট বাদ দিলেই তো ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে। তুমি সিএম রেশিও আছে হচ্ছে 30%, তোমার ভেরিয়েবল কস্ট রেশিও তাহলে 70%, তাহলে এই সেলস এর 70% তো ভেরিয়েবল কস্ট, তাই না? কেন স্যার এটা ডিরেক্ট বাদ দিলেও তো ভেরিয়েবল কস্ট পেয়ে যাব। না সে যাই হোক, তুমি দেখো তো সিএম রেশিও না 30%, হ্যাঁ তাহলে বিসি হচ্ছে 70%। তাহলে ভেরিয়েবল কস্টটা 70%, কার 70%? এই যে সেলস এর 70%, সেলস 70%। তাই না? হ্যাঁ 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 তুমি ট্রাই করো, পারবা। তাহলে 13, 14, 15 তোমরা করে ফেলবা, ঠিক আছে? আমি বিদায় নেই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।